বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় সিনিয়র রাওয়া সদস্যগণ, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাগণ ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমেই স্মরণ করছি আমাদের কলিজার টুকরা 1400 শহীদ ও 30,000 আহত সন্তানদের, যাদের বলিদান ও অবদানে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, এই অনুষ্ঠান আয়োজন করতে পারছি। তাই তাদের পবিত্র রক্তের শপথ কখনোই ভুলিতে দেব না তাহাদের। আমরা এরকম অনুষ্ঠান করেই যাব ইনশাল্লাহ। 18 জুলাই থেকে 5 আগস্ট, এই 21 দিনের জুলাই যুদ্ধে আমাদের সামরিক বাহিনীর একটা সম্পৃক্ততা ছিল। এই 21 দিনের গল্প 21 ঘন্টায়ও বলে শেষ করা যায় না, কিন্তু আমাদের সময় কম, আমি চেষ্টা করব কিছু টাচ দিতে। 16 বছরের স্বৈরশাসনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ায় আমাদের অনেকের মনেই তৈরি হয় ক্ষোভ, আর তার তীব্রতা পায় 16 জুলাই 2024 তারিখে শহীদ আবু সাঈদের তার উপর গুলি চালনার কারণে। ওকে, সম্মানিত প্রধান অতিথি এসেছেন, আপনাকে স্বাগতম। এই আবু সাঈদের ঘটনায় সবার মনে ক্ষোভ জাগে, চিন্তা হয় যে কী করা যায়। অফিসাররা নানা জায়গায় আলোচনা করেন এবং তারা চেষ্টা করেন এর জন্য একটা বিহিত ব্যবস্থা করতে। এভাবেই 17 তারিখ দিনটা কেটে যায় নানা আলোচনায়, আর ঘটনা ঘটে 18 তারিখ। এই দিন সকালবেলা বিউপি ও এমআইএসটি ছাত্রদেরকে তাড়া করে ছাত্রলীগ ও পুলিশের কিছু লোক মিরপুর ডিওএইচএসে আক্রমণ চালায়। সে আক্রমণে ছাত্ররা প্রতিরোধ করে, আর প্রতিরোধ করার প্রেক্ষিতে পুলিশ আবার আক্রমণ করে, তাতে হয় অনেক আহত। একই দিন শহরের পরিস্থিতির উপর ভিত্তি করে সরকার দেশে কারফিউ জারি করে, সামরিক বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু আমরা যারা সামরিক বাহিনীর সদস্য, আমরা অবসর নিয়েছি, কিন্তু আমাদের শপথ আন্ডু করি নাই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা বলিয়ান হয়ে আমরা ব্যবস্থা নেই। এ অবস্থায় একটা সিদ্ধান্ত আমরা নেই, আমরা অফিসাররা সিদ্ধান্ত নেই যে আমরা এমন কিছু কাজ করব যাতে সামরিক বাহিনী যেন কোনো প্রকারেই জনগণের বিপক্ষে না যায়। আর সামরিক বাহিনীতে থাকা আমাদের প্রায় 500-র বেশি সন্তান, যারা লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর পদবিতে আছে, তারা ছাড়াও আমাদের অনুজ যারা এখনও চাকরিতে আছেন, তারা যেন সাহস পান সরকারের সাথে এই অসহযোগিতা করার জন্য, সাহস পান যাতে আমাদের সাথে, আমরা জনগণের সাথে আছি, সেই সাহস যেন তারা আমাদের মাধ্যমে পান। ওই দিন পরে 19 তারিখ মহতুর আন্দোলনে গিয়ে আহত হন। এটা অটোমেটিক কেন? এটা জাস্ট এ মিনিট, সরি, একটু প্রবলেম হচ্ছে। এই অটোমেটিক দিচ্ছেন নাকি কেউ? অটোমেটিক দেন না। ওহো, 19 তারিখে আন্দোলনে গিয়ে আহত হন কর্নেল আজিজ এবং আমাদের একজন সামরিক জুলাই যোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট হারুন। আমরা তার বক্তব্যে শুনব তার সেই অভিজ্ঞতার কথা। যাই হোক, 19 তারিখ বিকালে মিরপুরের বিওপি এবং এমআইএসটি ছাত্রদের ধরার জন্য পুলিশের একটা টিম আসে 8টি গাড়ি নিয়ে, সাথে থাকে একজন ডিআইজি। আমরা তখন তাদেরকে বাধা দেই, এই কাজ করা যাবে না ডিওএইচএসের ভিতরে, কারণ সেটা আইনগত সঙ্গত নয়। তারা চলে যান, হতাশা নিয়ে চলে যান। বাট এটা অটোমেটিক হচ্ছে কেন? তারিফ। 20 তারিখে শেখ হাসিনা গোপন স্থানে বসে একটা মিটিং করেন সামরিক বাহিনীর সদস্যদের সাথে, এবং সেই মিটিংয়ে তারা জনগণের আস্থা অর্জনের চেষ্টা করেন। আচ্ছা, এটা একটু করেন তো, অটোমেটিক হচ্ছে কেন? স্লাইডগুলো আগে চলে যাচ্ছে তো। ওকে, যাই হোক, সে গোপন স্থান থেকে উনি বের হন 22 তারিখে, এবং হেলিকপ্টারের রুট প্রোটেকশন আর রাস্তার মধ্যে টহলযানের সহায়তায় উনি চলে যান ব্যবসায়ীদের সাথে একটা মিটিংয়ে। সেখানে গিয়ে ব্যবসায়ীরা তাকে নানা রকম আশ্বস্ত করেন এবং হাসিনাও বলেন যে হাসিনা পালায় না। একটু আগে আপনারা সে ভিডিও দেখেছেন।
এরপরে এক সপ্তাহ 23 তারিখ থেকে 31শে জুলাই রক্তের বন্যা বয়ে যায় রাজপথে, এবং সেই রাজপথের বন্যায় আমাদের সামরিক সদস্যরাও তাতে ভূমিকা রাখেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন আমান, কর্নেল আজিজ, কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার হাসান নাসির নেতৃত্ব অফিসারগণ আছেন, এবং আমাদের মেজর জামাল হায়দার, তিনি এই বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় টিকা লাগান। একই সাথে লেফটেন্যান্ট ইফতেখার এবং ক্যাপ্টেন আশিক বিভিন্ন জায়গায় জনগণের সাথে কাজ করে। এরপরে 2 তারিখে আসে আমাদের সেই গুরুত্বপূর্ণ ভাষণ, যে ভাষণে আমাদের অফিসাররা হাজির থাকেন, এবং সেই ভাষণ দেওয়ার পরে শহর মিরপুর ডিওএইচএসের একটা মিছিল নামানো হয়। সেই মিছিলে সন্তানদের সাথে অফিসার, তাদের পরিবারবর্গ এবং সেখানকার বেসামরিক নাগরিকগণ, এমনকি রাজনৈতিক কর্মীবৃন্দ সেই মিছিলে যোগ দেন। মিছিল শেষে ট্রাস্ট ব্যাংক চত্বরে হয় জমায়েত, ঘোষণা করা হয় পরের দিনের কর্মসূচি। তিন তারিখে সেনাবাহিনীর একটা দরবার হয়। সেই দরবারে সেনাপ্রধান যখন বক্তব্য রাখেন, তখন আমাদের সন্তান যারা আমাদের দ্বারা ইনফ্লুয়েন্স 2 তারিখে হয়েছেন, তারা ওই দিন গুলি করতে অপারগতা প্রকাশ করেন, কারণ সেই গুলি তাদের বাবাদের গায়ে লাগবে, তাদের ভাই বোনের গায়ে লাগবে, জনগণের গায়ে লাগবে। এর প্রেক্ষিতে 3 তারিখে মিরপুরে আবার মিছিল হয়, সব ডিওএইচএসের সেই মিছিল ছড়িয়ে যায়। এরই প্রেক্ষিতে 4 তারিখে মহাখালী ডিওএইচএসে আমাদের সিনিয়র অফিসারবৃন্দ মিটিং করে সামরিক বাহিনীকে সরকারের যথেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে না করার জন্য আহ্বান জানান। 4 তারিখ বিকালে সন্ধ্যার সময় আবার মিছিল শুরু হয়, এবং ওই দিনই আসে সেই মেসেজ যে 6 তারিখের মার্চ 5 তারিখে নিয়ে আসা হবে। ঘোষণা করা হয় যে মিরপুরের সন্তানরা অন্য ডিওএইচএসের সাথে সমন্বয় করে সে মার্চে যোগ দিবে। সারা রাত ছেলেরা কোঅর্ডিনেশন করে প্রস্তুতি নেয়, এবং ওই দিন সন্ধ্যায় আমাদেরই এক বিডিআর শহীদের সন্তান দীপ্র, কর্নেল রবি রহমানের ছেলে, তিনি আহত হন। এভাবে সন্তানেরা 5 তারিখে মিছিলে যোগদান করে। আমার সময় কম, শর্টকাট হয়ে আসছে, সেই মিছিলের ছবি আমি দেখাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, রাস্তার পাশে লোকজন খাবার রেখে যায়, কিন্তু কেউ খাবার ছয় না, কারণ সবাই তখন রওনা করেছে অসীমের পানে। মিছিল শুরু হয়, মিছিল চলে, মিছিল ফ্ল্যাঙ্ক প্রোটেকশন এবং রিয়ার প্রোটেকশনের ব্যবস্থা হয়, এবং একই সময় মহাখালীতেও আন্দোলন করেন অফিসাররা। শেষমেশ যা হয় আপনারা জানেন, শেখ হাসিনার পলায়ন হয়, এবং পলায়নের মাধ্যমে আমাদের এই আন্দোলনটি শেষ হয়। আমি এই পর্যন্ত রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মেজর নিয়াজ আহমেদ জাবের স্যারকে।